অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুনতে থাকুন আজকের গল্প গুপ্তধনের সন্ধানে। গাড়ির মিউজিক সিস্টেমে বেজে চলা গানটা গাড়ি চালাতে চালাতে গুনগুন করছে প্রীতম। ব্যাকসিটে ভবেশ আর নিলয় বেশ খোশ মেজাজে। ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে হু হু করে ছুটে চলেছে প্রীতমের হুন্ডাই ক্রিটা। গন্তব্য আজিমগঞ্জ। অল্প নামানো কাঁচ দিয়ে ঠান্ডা হাওয়ার ঝাপটা লাগছে চোখে মুখে। মাত্র দুদিনের প্ল্যানে ডিসেম্বরের শুরুতেই এত ভালো একটা উইকেন্ড কাটানো যাবে ভাবা যায়? নন্দিনী, প্রীতম, নিলয় তিনজন একই কলেজের একই স্ট্রিমের স্টুডেন্ট ছিল। ক্যাম্পাসিং এ নিলয় আর নন্দিনী একই অফিসে চাকরি পেয়ে গেল। নন্দিনী আর নিলয়ের সম্পর্কটা আরো গাঢ় হলো এই চাকরি সূত্রেই। প্রীতম পেল অন্য অফিসে, যদিও বছর ঘুরতেই চাকরি নিয়ে চলে আসে এখানে। আসলে একা অন্য জায়গায় ঠিক ভালো লাগছিল না ওর। ভবেশের সাথে ওদের আলাপ এখানেই। বিহারের প্রত্যন্ত গ্রামের মেধাবী ছাত্র, স্কুল থেকে কলেজ আর এখন চাকরিও কলকাতায় হওয়ায় এখানে দিব্যি বাঙালি বাবু হয়ে গেছে। লিট্টি চোখার চেয়ে মাছ ভাত খেতেই বেশি ভালোবাসে। দু একটা টান ছাড়া ওর কথা শুনে বোঝা যাবে না যে ও বাঙালি নয়। প্রতিদিন সন্ধ্যার মতো সেদিনও ওরা চারজন অফিসের ক্যাফেটেরিয়ায় বসে আড্ডা মারছিল। তবে সেদিন আড্ডার থেকে অফিসের কাজের চাপ নিয়ে কথা হচ্ছিল বেশি। প্রীতম বিরক্ত হয়ে বলল, ধুর, এই প্রজেক্টে আর টিকতে পারছি না, ছেড়ে দেব। সামনে রাখা প্লেট থেকে একটা সিঙ্গাড়া তুলে নিয়ে চিবোতে চিবোতে নিলয় বলল, শোন, বলছি তুই চাকরিটাই ছেড়ে দে। তোর মতো জমিদার মানুষের এসব চাকরি বাকরির দরকার পড়ে না। এই থাম তো, তুই আবার ওই এক কথা। এই, তুই কি সত্যি জমিদার আছিস? নিলয় যা বলছে তা কি সত্যি? বাবা, জমিদার মানে গ্রামে ওদের বিশাল জমিদারি রে। আর সে কথাও যদি বাদ দিই তাহলে ওর বাবাকে তো চিনিসই, প্রসূন ব্যানার্জি, নাম করা কার্ডিওলজিস্ট, যে দেশে কম বিদেশে প্র্যাকটিস বেশি করে। আর তার একমাত্র ছেলে হচ্ছে নিনি। বল এবার, চাকরির দরকার? আরে বস, তুই তো হেভি রেজ আদমি আছিস। এই তবে তুই চাকরিটা করছিস কেন? না না, কোনো জমিদারি টমিদারি না। গ্রামের ওই বাড়ি জমি সবই গিফট। আমার বাবার যা আছে আমার বাবার। বাবার সাথে আমার কোনোদিনও মতের মিল হয়নি আর হবেও না। শোন, আমার বাবা চেয়েছিল আমি ডাক্তার হই, কিন্তু আমি মেডিকেলে কোনোদিন বসিইনি। আরে আমারও সব রক্ত রক্ত ভালো লাগে না। আর সেই তখন থেকেই মতবিরোধ। আমি ঠিক করে নিয়েছি, যা করব নিজে করব। বাহ, খুব ভালো ডিসিশন। কিন্তু একটা কথা বলতো, তোর এই গ্রামের বাড়িটার কি হলো? কি আবার হবে, যেমন থাকার তেমনই আছে। বনমালী দাদু দেখাশোনা করে। জেঠু মারা যাওয়ার পর। হ্যাঁ রে, মানে তোর জেঠুর ব্যাপারটা কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেঞ্জ, তাই না? জেঠুর কি ব্যাপার হয়েছিল? বলছি, কিন্তু তার আগে চল বাইরে গিয়ে একটু হাওয়া খেয়ে আসি। মাথাটা হেব্বি ধরেছে। নভেম্বরের প্রায় শেষ। ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে। রাস্তায় এসে তিনজনেই মাথার উপর টুপি তুলে নিল। ভবেশ আর থাকতে না পেরে বলল, বল না ভাই, এত ফুটেজ খাচ্ছিস কেন? সিগারেটে লম্বা একটা টান দিয়ে প্রীতম বলল, বাবার কোনোদিনও জমিদারি বিষয়ে খুব একটা ইন্টারেস্ট ছিল না। পড়াশোনাতে তুখর ছিল। কলকাতাতেই হস্টেলে থেকে পড়াশোনা করেছে। জমিদারিটা দাদুর পর আমার জেঠুই দেখতেন। বই পড়তে ভীষণ ভালোবাসতেন। দেশ বিদেশের অসংখ্য বই পড়েছেন। বিয়ে পর্যন্ত করেননি কোনোদিন। আমাকে ভীষণ ভালোবাসতেন জানিস। যখনই যেতাম খুব খুশি হতেন। পুরোটা বাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতেন আমায়, গাছ, পাখি, আরো কত কিছু। তা সেই জেঠুকেই হঠাৎ করে একদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষবার নাকি বনমালী দাদুই দেখেছিল। বলেছিল সন্ধেবেলা বাগানের দিকে গিয়েছিল নাকি। কিন্তু সারা বাগান খুঁজেও কোথাও জেঠুকে পাওয়া যায়নি। এক নাগাড়ে কথা বলে
একটু চুপ করল প্রীতম। দুজনে কৌতূহল নিয়ে তাকিয়েছিল প্রীতমের দিকে। প্রীতম চুপ করতেই নিলয় বলল, কিরে, আরে থামিস না, বল। আমি তখন কাশিয়াং হস্টেলে। শুনতে পেলাম জেঠু ফিরে এসেছে। জেঠুর ফিরে আসাটাও জেঠুর অন্তর্ধানের মতো অদ্ভুত, জানিস। প্রায় 8 মাস পর একদিন দুপুরবেলা সরলা পিসি ঘরের কাজ করছিল। হঠাৎ করেই নিচতলার একদম পশ্চিম দিকের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে জেঠু। একদম এলোমেলো জামা কাপড়, কয়েকদিনের না কাটা দাড়ি। সরলা পিসি তো দেখে অজ্ঞান হয় আর কি। সরলা, খেতে দে বলেই নিজের ঘরে চলে গেছিল। তারপর থেকে অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায় জেঠুর মধ্যে। সারাক্ষণ একা একা থাকতো আর কি সব হিজিবিজি লিখতো। শেষের দিকে তো হ্যালুসিনেট করতো। বাধ্য হয়ে অ্যাসাইলামে দিতে হয়েছিল, আর তারপর তো ওখানেই মারা যান। ভেরি স্যাড। নিলয় যেন কি একটা ভাবছিল। হয়তো কথাগুলো শুনতে শুনতে অতলে হারিয়ে যাচ্ছিল। চিন্তার জাল ছিঁড়ে প্রশ্ন করল, কিন্তু জেঠুর এই মেন্টাল কন্ডিশনটা হলো কি করে, সেটা কিছু জানতে পেরেছিলি? হাতের শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছুঁড়ে দিয়ে চোখ থেকে নেমে আসা চশমাটা ঠেলে উপরের দিকে তুলে অদূরে একটা ঝুপড়ির দিকে এক উদাস দৃষ্টি নিক্ষেপ করল প্রীতম। হয়তো স্মৃতি হাতড়াচ্ছে। কিছুক্ষণ সময় নিল, তারপর ধীরে ধীরে বলল, খুব পরিষ্কার কিছু মনে পড়ছে না। কি যেন সব দেখতে পেত, শুনতেও পেত কি সব। তবে একটা কথা আমার খুব মনে আছে। জেঠু খুব বলতো ওই বাড়িতে নাকি এমন কিছু আছে যা কল্পনাও করা যায় না। মানে কি জিনিস? ক্লিয়ার করে কিছুই জানি না, তবে জেঠুর মুখে অস্পষ্টভাবে গুপ্তধন কথাটা যেন শুনেছিলাম। কিন্তু ওনার মেন্টাল কন্ডিশন এতটাই খারাপ ছিল যে ওগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই হতে পারে না। শীতের বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছিল আগেই। একটা কনকনে ঠান্ডা হাওয়া যেন কাঁপিয়ে দিয়ে গেল ওদের। একটা যেন ঘোরের মধ্যে ছিল সবাই। বিস্ময় স্বরে নিলয় বলে উঠল, আরে বাস, এ তো পুরো সাসপেন্স স্টোরি ভাই। তার মানে তোদের ওই বাড়িটা একেবারে রহস্যে মোড়া। চট করে একবার ঘড়িটা দেখে নিয়ে প্রীতম বলল, সাসপেন্স টাসপেন্স জানি না, তবে এবার যদি ডেস্কে না ফিরি তথাগতটা কিন্তু শিওর থানায় ডায়েরি করবে। উফ, তুই যা শুনিয়ে দিলি না, এরপর আর ওই কোডিং করতে মন বসবে না। এ ভাই শোন না, চল না একবার ওই বাড়িটা থেকে ঘুরে আসি, চল না। চল না। হ্যাঁ ভাই, এই চল না। অত সোজা না রে। কেন ভাই? আরে আগে কিউবিকেলে তো চল। তিনজনে আস্তে আস্তে মিলিয়ে গেল কুয়াশায়। সত্যি ভাই, প্ল্যানটা তোর অসাধারণ, জানিস তো। নো ফোন, নো ল্যাপি, পিস অফ মাইন্ড ক্যাম্প নাকি? ফাটাফাটি। মা তো ছেড়েই দে, নন্দিনী পর্যন্ত একটুও সন্দেহ করেনি। গাড়ির ব্যাকসিট থেকে বলে উঠল নিলয়। প্রত্যুত্তরে মুচকি হাসল প্রীতম। সত্যি এ যাত্রার জন্য বেশ কাঠি পোড়াতে হলো প্রীতমকে। সেদিন অফিস থেকে বাড়ি ফেরার পরেই মাঝরাতেই নিলয়ের ফোন। খুব জোড়াজুড়ি করছিল, সাথে ভবেশটাও জুটেছিল। ওদিকে আবার নিলয়ের অজুহাত নন্দিনীকে কিছু বলা যাবে না, তাহলে নাকি সে আবার মাথা খারাপ করে দেবে। প্রীতমের যে একেবারেই যাওয়ার ইচ্ছে ছিল তা ঠিক নয়। কিরে, কোনো উত্তর দিচ্ছিস না যে? ওপাশ থেকে ফোনে ঝাঁঝিয়েছিল নিলয়। ভাবছি মাকে কি বলে কনভিন্স করব। আসলে জেঠু মারা যাওয়ার পর মা চায় না আমি ওখানে যাই, আর তারপর আমি নিজেও কোনোদিন যাইনি। আর দেখ, তাছাড়া একসাথে না থাকলেও আমি যেখানে যাই তার সব ডিটেল অ্যাটলিস্ট মাকে জানিয়ে যাই। তাই ভাবছি কি বলবো। হ্যাঁ, আমারও সেম। মা তো আছেই, তার উপর আবার নন্দিনী। ও তো শুনলেই যেতে দেবে না। আর যদি আবার ভুজুং ভাজুং দিয়ে যাই তাহলে 1000বার ফোন করবে আর ঠিক ধরা পড়ে যাবো। ভাই শোন না, বলছি একটা সলিউশন বার কর না, প্লিজ প্লিজ প্লিজ। ভাই সেটাই তো ভাবছি, একটু ভাবতে দে। মুসিবত কা জর ওই ফোনটা, ওটা না নিয়ে গেলেই তো হয়। কারেক্ট। মন দিয়ে শোন, আজ মঙ্গলবার। আমি আমাদের 3 জনের জন্য দার্জিলিং মেলের টিকিট কাটছি এই শুক্রবারের।
বাড়িতে বলবো ডুয়ার্স যাচ্ছি। আর আমি তো ওখানে প্রায়ই যাই, তোরাও জানিস। মা ঠিক কনভিন্সড হয়ে যাবে। আর নন্দিনীর ব্যাপারটাতে আমার ওপর ছেড়ে দে, ওটা নিয়ে একদম চাপ নিস না। তাহলে তোরা শুক্রবার রাতে বাড়ি থেকে বের হ, এমনভাবে বেরোবি যেন দার্জিলিং মেল ধরবি। তারপর আমার এই সল্টলেকের বাড়িতে চলে আয়। স্যাটারডে মর্নিং আমার এখান থেকে সোজা আজিমগঞ্জ। আর মনে রাখিস, নো মোবাইল, নো ল্যাপটপ। আরে বাহ, গ্রেট আইডিয়া স্যারজি। দোনামোনা করেও নিলয় শেষে রাজি হলো। পরদিন অফিসে নন্দিনীকে বলা হলো ডুয়ার্সে একটা পিস অফ মাইন্ডের ক্যাম্প চলছে। ওরা এই উইকেন্ডে সেখানে যাচ্ছে, ও যেতে রাজি আছে কিনা। 2 দিন থাকবে, তারপর চলে আসবে। তবে মোবাইল ইন্টারনেট ছাড়া থাকতে হবে, এমনকি টিভিও না। পার্থিব সবকিছু ছেড়ে প্রকৃতির সাথে এক হতে হবে। সবটা শুনে একবার সন্দিগ্ধ দৃষ্টিতে দুজনের দিকে তাকিয়েছিল সে। তারপর বলল, পাগল নাকি? ওসব জায়গায় মানুষ যায়, আবার কিসব কন্ডিশন। না না, আমি থাকতে পারবো না। কদিন তোর সাথে দেখা হবে না, কথা হবে না, এটাই খারাপ লাগছে। কথাটা বলল নিলয়কে। নন্দিনীর মন ভালো করার জন্য নিলয় ওকে একটা কফি শপে নিয়ে গেল। কিন্তু প্রীতম গেল না, শুধু দুজনকে অপলক দৃষ্টিতে দেখল। আজিমগঞ্জ স্কুলের বাঁ দিকে রাস্তা ধরে কিছুটা যাওয়ার পর একটা বড় ফটক দেখা গেল। তার ভিতর দিয়ে বেশ কিছুটা গাড়ি চালিয়ে যে বিশাল বাড়িটার সামনে গাড়ি এসে দাঁড় করালো প্রীতম, তা দেখে স্তম্ভিত হয়ে গেল ভবেশ আর নিলয়। ভাই, এ তো বাড়ি নয়, পুরো রাজবাড়ি ভাই। ঠিক আছে, এবার ভেতরে চল। মোড়াম বিছানো রাস্তা দিয়ে এগিয়ে চলল ওরা 3 জন। বেলা তখনও পড়েনি, অথচ গাঢ় কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। একটু বেশি যেন ঠান্ডা চারিপাশে। অজান্তেই গাটা কেমন ছমছম করে উঠল। আরে কেমন আছো বনমালী দাদু? সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকা প্রায় 80 ছুঁই ছুঁই এক বৃদ্ধকে প্রশ্ন করল প্রীতম। এই বয়সে আর কেমন থাকা যায় বলো? হ্যাঁ, চলে যাচ্ছে কোনো রকমে। চলো ভিতরে চলো। বাড়ির অন্দরে প্রবেশ করে অবাক চোখে ঘুরে ঘুরে দেখতে থাকে নিলয় আর ভবেশ। দামি আবলুস কাঠের সোফা সেট, ভারী ভারী সব পিতল মার্বেলের সামগ্রীতে সুসজ্জিত বসার ঘর, বেশ ছিমছাম চারিপাশ, অথচ সর্বত্র বনেদিয়ানার ছাপ লেগে রয়েছে। বসার ঘরের শোভা বৃদ্ধি করছে একটা বিশাল ঝাড়বাতি। সেই দিকেই তাকিয়েছিল নিলয়। সব ঘর এখন আর বসবাসের উপযোগী নেই। উপরের তলার দক্ষিণের 2টো ঘর পরিষ্কার করে রেখেছি। দেখো দাদা বাবুরা, তোমরা থাকতে পারো কিনা। আর তাড়াতাড়ি তৈরি হয়ে নিচে চলে এসো। দুপুরের খাবার তৈরি, এদিকে বেলা যে হলো। সম্মতিসূচক মাথা নাড়িয়ে ওরা চলে গেল উপরতলায়। টানা বারান্দার একপাশে সারি সারি ঘর। ওদের জন্য বরাদ্দ ঘর দুটো বারান্দার একেবারে শেষ প্রান্তে, যার গা ঘেঁষেই বয়ে চলেছে ভাগীরথী। আরে, এই যে একেবারে নদীকে কিনারে মকান যাকে বলে, দারুণ। মুগ্ধতার চোখে নিলয়ও তাকিয়ে থাকে ভাগীরথীর দিকে। মার্বেল পাথরের তৈরি সুবিশাল টেবিলের উপর সুসজ্জিত নানা পদ। বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে ভবেশ বলল, ওই বা বাইরের যে গেটটা দিয়ে আমরা এলাম, সেখান থেকে ওই এত দূর অবধি সবটা তোদের জায়গা আছে? মাংসের ঝোল দিয়ে পোলাও মাখতে মাখতে মাথা নাড়ল প্রীতম। কিভাবে যেন পেয়েছিলি? আমার প্রপিতামহ মানে গ্রেট গ্র্যান্ডফাদার প্রতাপাদিত্য ব্যানার্জি ছিলেন পণ্ডিত ব্যক্তি। তার সাথে কবিরাজি চর্চাও করতেন। বেশ অল্প বয়সেই এলাকায় বেশ পরিচিত ছিলেন। তখনকার বাংলার নবাব সুজাউদ্দিন মোহাম্মদ খান আর জানিনাব উন্নিশা বেগমের পুত্র সরফরাজ খান
দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই তোরা হয়তো জেনে থাকবি, সুজাউদ্দিন মোহাম্মদ খান ছিলেন বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁয়ের একমাত্র জামাতা। তো ওনার মৃত্যুর পর সুজাউদ্দিন খানই মসনদে বসেন। সে যাই হোক, সেই সময়কার নামি দামি কবিরাজ, বৈদ্য এদের প্রত্যেকের বিদ্যে ফেল করে সরফরাজের অসুস্থতার কাছে। তখন আমার প্রপিতামহ তাঁর কবিরাজি বিদ্যা দিয়ে সুস্থ করে তোলেন সুজাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্রকে। উদার মনস্ক সুজাউদ্দিন খুশি হয়ে আমার প্রপিতামহকে এই সম্পত্তি দান করেন। আসলে বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের কাছে রাখার একটা কৌশল তখনকার দিনে বহুল প্রচলিত ছিল। বাপরে, ফুল অফ হিস্টোরিক্যাল সিগনিফিকেন্স তো। তা বটে। এই বাড়িটা তাহলে বেশ পুরনো, কিন্তু দেখে কিন্তু অতটা পুরনো মনে হচ্ছে না। হ্যাঁ, পুরনো তো বটেই। এই বাড়ি সমেত জমিই উপহার পান আমার প্রপিতামহ। তবে কাঠামোটা এক রেখে রিমডেলিং করা হয়েছে বেশ কয়েকবার। নির্জন ঠান্ডা পরিবেশে সন্ধেও নামে ঝুপ করে। লোকালয় থেকে দূরে বিশাল জায়গা জুড়ে এই বিশাল প্রাসাদ সম বাড়ি যেন মনে হয় বিশাল সমুদ্রের মাঝে জেগে থাকা একমাত্র দ্বীপ। কনকনে ঠান্ডা কুয়াশাচ্ছন্ন অন্ধকার পরিবেশ, তার সাথে এক টানা ঝিঁঝির ডাক। পরিবেশটা ভয়ালো অথচ বেশ সুন্দর হয়ে রয়েছে। উপরতলার কোণার ঘরটাতে 3 বন্ধু মিলে নিচু স্বরে পরামর্শ করছে। বলছি, আমাদের কিন্তু হাতে বেশি সময় নেই। হ্যাঁ, যা করার তাড়াতাড়ি করতে হবে, কারণ 2 দিনের মধ্যে আমাদের কলকাতা ব্যাক করতে হবে। দেখ, আমি কিন্তু শিওর নই আদৌ কিছু আছে কিনা। জেঠুমনির শেষের দিকের কথাগুলো শুধুই হ্যালুসিনেশন ছাড়া আর কিছুই না। আমার কিন্তু এইবার বেশ ভয় লাগছে। আমার এই বাড়িতে কিছু একটা ঠিক লাগছে না। দাদা বাবু, ভিতরে আসবো? ঠিক এই সময় দরজার বাইরে বনমালীর কণ্ঠস্বর শোনা গেল। ধীর পায়ে ঘরের ভেতর প্রবেশ করল বনমালী। চাবির গোছা খাটের পাশে রাখা টেবিলের উপর রেখে হাত জোর করে বলল, এবার আমাকে এই দায়িত্ব থেকে মুক্তি দাও দাদা বাবু। অনেক বছর হলো, সেই ছোটবেলায় মা বাবাকে হারিয়ে অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম। কর্তা মশাই আমাকে তার পায়ের তলায় আশ্রয় দেন। সেই তবের থেকে বড় দাদা বাবু, ছোট দাদা বাবু, ওদেরকে এই কোলে কাঁধে করে মানুষ করেছি। তোমার বাবা চলে গেল এখান থেকে, আর আর বড় দাদা বাবু আজ আর নেই। নিজের চোখে দেখলাম একজন অত বড় মানুষ কিরকম ছেলে মানুষের মতো হয়ে গেল। কোথায় যে হারিয়ে গেছিলেন জানি না। ফিরে আসার পর সারা জায়গা জুড়ে কি সব খুঁজে বেড়াতেন। সারাক্ষণ ভয়ে সিটিয়ে থাকতেন, বলতেন এসব শব্দ শুনতে পাচ্ছেন। রাতের পর রাত জেগে আমি বসে থাকতাম পায়ের কাছে। রাতে প্রায়ই চিৎকার করে উঠতেন। উফ, সে দৃশ্য ভোলার নয় বড় দাদা বাবু। আমার একমাত্র ভুলের মতো নাতি সবাইকে গিলে খেয়েছে এই পাষাণ পড়েই। নয়তো আমার ওই জলজ্যান্ত নাতিটা বড় সন্ধে যাবে কোথায় বলো? এখন রাতের বেলায় আমিও শুনতে পাই একটা বাচ্চার চিৎকারের শব্দ, আরো আরো কত রকমের শব্দ। আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারি না। আমি আর থাকবো না দাদা বাবু, তুমি তোমার দায়িত্ব বুঝে নাও। কথাটা বলেই অতর্কিতে বেরিয়ে গেল ঘর থেকে। শেষের দিকের গলাটা যেন কেমন কাঁপছিল বনমালীর। বনমালী চলে যেতেই নিলয় ভয়ার্ত কণ্ঠে বলে উঠল, কি 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 বলে গেল তোর ওই বনওয়ানি দাদু? কি সব
কান্না টান্না নিয়ে ভাই এগুলো কি ভাই? আমি বলেছিলাম না কিছু তো গড়বড় আছে এখানে। এখন শুনলি তো? এই আমি আর এর মধ্যে নেই। কাল সকাল হলেই আমি কলকাতায় ফিরব। চাবির দিকে তাকিয়ে কি যেন ভাবছিল প্রীতম। চাবির গোছা হাতে তুলে বলল, আমি এতদিন জেঠুর সব কথা ভুলভাল ভাবতাম, কিন্তু আজ এইমাত্র বনমালী দাদু যা বলে গেল সেটা শুনে তো মনে হচ্ছে কিছু তো রহস্য আছে এই বাড়িটায়, আর আমি তা শেষ দেখে ছাড়ব। তোরা থাকলে থাকবি, না থাকলে কোনো ব্যাপার না। কাল সকাল হলে আমি দায়িত্ব নিয়ে তোদের কলকাতা পৌঁছে আসব। অন্ধকার যতই গভীর হোক না কেন, সেই অন্ধকারের যে একটা আকর্ষণ, সেটা কেউ অস্বীকার করতে পারে না। নিলয়ও পারল না। আহা, রাগ করছিস কেন? এরও ভয় লাগছিল তাই আর কি। মানে দেখ, চাপ নেই, আমিও আছি তো তোর সাথে। তবে আমার মন বলছে শিওর কিছু না কিছু তো একটা আছেই। আমিও ঠিক তাই ভাবছি। এতদিন সব ঘরের চাবি হাতের কাছে ছিল না, এখন সব কটা আছে। সব ঘরগুলো ভালো করে ঘুরে ঘুরে দেখতে হবে, আর সেটা করব আজ রাতেই। এই লোকালয়হীন নির্জন স্থানে রাতও নামল বেশ তাড়াতাড়ি। এই নির্জন পাষাণপুরীতে জেগে আছে ওরা তিনজন কোনো এক অজানা রহস্যের উদ্ঘাটনের জন্য। কিছু একটা খুঁজে চলেছে, কিন্তু সেটা কি তা কেউই জানে না। তিনটে ঘর তন্ন তন্ন করে তল্লাশি করে যখন হাতে কোনো কিছুই এলো না, তখন প্রীতম বলল, লেটস গো টু জেঠুমনিজ রুম। জেঠু ডায়েরি লিখতেন, আমার একটু একটু মনে আছে। ওই ডায়েরি থেকে কোনো ইনফরমেশন নিশ্চয়ই পেতে পারি। চল। আরে এসব তো হিস্ট্রি বুক, সব দেশের প্রাচীন ইতিহাস। দেখ, এতে আমাদের বাংলাদেশের ইতিহাসও আছে। আরো কিছু যেন বলতে যাচ্ছিল প্রীতম। আচমকা একটা কর্কশ আওয়াজে চমকে উঠল ওরা। এই শীতের রাতে মেরুদণ্ড দিয়ে একটা শিহরণ খেলে গেল। একটু ধাতস্থ হয়ে ভবেশ বলল, উল্লু। তখনও বুকের মধ্যে হৃৎপিণ্ডের দাপাদাপি থামেনি। প্রীতম একটা নোটবুকের মতো কিছু এগিয়ে দিয়ে বলল, এই দেখ জেঠুমনির ডায়েরি। তবে সেরকম কিছু বোঝা যাচ্ছে না, বুঝলি? পরিষ্কার করে কিছুই লেখেনি। তিনজনে মিলে বোঝার চেষ্টা করল। না, কিছু আঁকিবুকি কাটাকুটি আর কিছু অবিন্যস্ত কথা ছাড়া আর কিছুই লেখা নেই। এর উপর ভরসা করে কিছু করা যাবে না। অতএব আবার খোঁজা শুরু। এবার কিন্তু বেশ পুরনো একটা পুঁথি হাতে লাগলো। পাতাগুলো খুব পুরনো হলদেটে, লেখাগুলো বেশ অস্পষ্ট। লেখার আকার টানটা অন্যরকম সাধারণ পেন দিয়ে লেখা না, সম্ভবত দোয়াত বা খগের কলমে লেখা। নিয়ে মাটিতেই বসে পড়ল প্রীতম। পরপর তিনজন মিলে খুব সাবধানে একটা একটা করে পুঁথির পাতা উল্টাতে লাগলো। এক জায়গায় সাল দেখে চমকে উঠল প্রীতম। 1750। এটা অনেক পুরনো লেখা। কিছু পাতা উল্টানোর পর এক জায়গায় দেখতে পেল হাতে আঁকা কিছু ছবি। কোনো নকশা মনে হচ্ছে, সাথে আরো কিছু লেখা রয়েছে। তিনজন মিলেই হুমড়ি খেয়ে ঝুঁকে পড়ল। লেখাগুলো প্রায় অস্পষ্ট, তাও মোটামুটি কষ্ট করে পাঠোদ্ধার করা গেল। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। মুনি জিরাদ্রুমের ক্রোড়ে নাক বরাবর যাও চলে। সাবধানে কাঁপা কাঁপা হাতে অন্য পাতাটি উল্টালো প্রীতম। উত্তেজনার পারদ চড়েছে সপ্তমে। এ পাতাতেও একটা হাতে আঁকা ছবি অনেকটা
গোলক ধাঁধার মতো। পাশে লেখা, দক্ষিণ দক্ষিণ দক্ষিণ, নৈহৃদ খোঁজে অমৃত, ডায়ে ডায়ে বাম, জীবন অবসান। এর পরের লেখাগুলো ভীষণভাবে অস্পষ্ট। পাতাটা উল্টালো প্রীতম। না, আর কোনো পাতা অবশিষ্ট নেই। সম্ভবত শেষের দিকের পাতাগুলো ছিঁড়ে গেছে কোনোভাবে। এই লেখাগুলো নির্দিষ্ট করে কোনো দিক বোঝাতে চাইছে, কিন্তু কোন দিক? চশমাটা চোখের উপর ঠেলে তুলে প্রীতম আর একবার ঝুঁকে পড়ল হাতে আঁকা নকশাটার দিকে। ঢং ঢং করে ঘড়ির শব্দ জানান দিল রাত দ্বিপ্রহরে পৌঁছেছে। কিছুক্ষণ সব চুপ। সেই নিস্তব্ধতা ভঙ্গ করে করুণ সুরে কোথাও থেকে একপাল কুকুর ডেকে উঠল, সাথে কোনো নিশাচর। চমকে উঠে ঘরের এক কোণে সিঁটিয়ে গেল ওরা। আবার সবকিছু শান্ত। কি হচ্ছে ভাই এসব? মনে হচ্ছে নিচতলার ঘর থেকে আসছে। চল দেখে আসি। মানেটা কি? মারবি নাকি? না 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 না, আমি যাচ্ছি না, তোরা যা। এখানে একা থাকাও যে খুব সেফ সেটাও তো মনে হচ্ছে না। অগত্যা ওদের তিনজনকেই নিচে নামতে হলো। সিঁড়ি ভেঙে নেমে বৈঠকখানা পেরিয়ে অন্য ঘরগুলো আরো একবার করে খুঁজল। না, নিচে আওয়াজটা আরো সুস্পষ্ট ঠিকই, কিন্তু ঠিক কোন ঘরটা থেকে আসছে বোঝা যাচ্ছে না। দরজার সামনে দাঁড়িয়ে কান পাতল প্রীতম। তারপর চাবির গোছা থেকে একটা একটা করে চাবি দিয়ে ঘুরিয়ে দরজাটা খোলার চেষ্টা করল। একটা চাবি তালার ভেতর আটকে গেল, কিছুতেই ঘুরছে না চাবিটা। দরজার এপাশে ভয়ে আর কনকনে ঠান্ডায় শরীর জমে যাওয়ার জোগাড়। ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল হঠাৎ। সুইচ খুঁজে আলো জ্বালালো প্রীতম। অনেক দিনের জমে থাকা ধুলোর আস্তরণ পড়ে রয়েছে চারিপাশে। মাকড়সার জালে ঢেকে আছে ঘরখানা। ভাঙাচোরা জিনিস বিক্ষিপ্তভাবে ছড়ানো। কান সজাগ করল নিলয়। আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে বলতো? ঠান্ডা মার্বেলের মেঝেতে কান লাগিয়ে কিছু শোনার চেষ্টা করল প্রীতম। এই তোরা একবার মেঝেতে কান দিয়ে দেখ তো, মনে হচ্ছে ওখান থেকেই আসছে। কথা শেষ না হতেই ঘরের আলোটা দপদপ করে নিভে গেল। সাথে সাথেই শোনা গেল অস্পষ্ট গোঙানির শব্দ। হাড় হিম হয়ে গেল সকলের। ঘরের এক কোণে সিটিয়ে থাকা ভবেশ কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, কি হচ্ছে ভাই এসব? ভাগই আসে। হুটোপুটি করে বের হতে গিয়ে কোথাও একটা ধাক্কা খেয়ে কি একটা জিনিস মাটিতে পড়ে গেল। ততক্ষণে ওই পৈশাচিক শব্দটাও কিছুটা কমেছে। সাহস করে নিলয় পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে এদিক ওদিক খুঁজতে লাগলো। প্রীতম গিয়ে ঘরের কোণ থেকে কুড়িয়ে আনলো একটা চাবি। এ ভাই, এই ঘরে থাকাটা আর ঠিক হচ্ছে না, চল 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 চল। নিলয় এক ঝটকায় প্রীতমকে টেনে নিয়ে দৌড়ে উপরের ঘরে চলে এলো। কোনো ঘরেই আলো নেই। খাটে বসে তিনজনেই নিঃশ্বাস আয়ত্তে আনার চেষ্টা করছে। এই, এটা ভূতুরে বাড়ি, তুই জানতিস না? তোরা কাল এখান থেকে চলে যা, আমি আর আটকাবো না। তুই তুই কি থাকবি নাকি? আমাকে এর শেষ দেখতেই হবে। যত রহস্য ওই ঘরটাতেই আছে বলে মনে হচ্ছে। তোর জেঠুমনি হারিয়ে যাওয়ার পর ওই ঘরটা থেকেই বেরিয়ে আসতে দেখা গেছিল, তাই তো? চাবিটা হাতে শক্ত করে ধরে মাথা নাড়ালো প্রীতম। অনেক রাত হলো, একটু শুয়ে নি, কাল সারাদিন হাতে আছে।
কিছু তো একটা আছেই, আর এই রহস্যের পর্দা আমি তুলেই ছাড়ব। ঘুমটা ভাঙতেই চোখ গেল দেওয়াল ঘড়ির দিকে। 7:10। সার্সির ফাঁক দিয়ে চোখ গেল বাইরে। ঘন কুয়াশায় আচ্ছন্ন করে রেখেছে বাইরের দৃশ্যমান সবকিছু। কাল রাতে ঘটে যাওয়া সবকিছু মনে পড়তে মনটা কেমন খারাপ হয়ে গেল ভবেশের। সব ঘটনাগুলো দুঃস্বপ্ন বলে ভুলে যেতে ইচ্ছা করলো তার। আসলে এ বাড়িতে পা দেওয়া মাত্রই মনটা কু ডাকছিল। দিনের বেলাতেই গাটা ছমছম করছিল, আবার ভর সন্ধ্যেতে ছায়ার মতো কি সব যেন সরে সরে যাচ্ছিল। ওদেরকে বলতে ওরা জোরে জোরে হেসে ওঠে। মনে মনে ভেবেছিল পালাবে আজই, কিন্তু একা একা নিজেকে কাপুরুষ লাগে বড্ড। পাশে শোয়া নিলয়ের দিকে তাকালো একবার ভবেশ। ওকে ডেকে একবার বলে দেখলে তো হয়। একটু ইতস্তত করে ডাক দিল নিলয়কে, এই কিন্তু কিছু বলার আগেই ঘরে প্রীতম প্রবেশ করলো। কফি খেয়ে চটপট রেডি হয় না তোরা? অনেক কিছু বাকি, টাইম অনেক কম। ওই ঘরের রহস্য ভেদ করতেই হবে। ও হ্যাঁ, বনমালী দাদু আর রান্নার পিসিকে ছুটি দিয়ে দিলাম আজকের মতো। আমাদের এদিক ওদিক খোঁজাখুঁজিতে ওরা সন্দেহ করতে পারে, তাই ভাবলাম। আসলে সাসপেন্সটা যতক্ষণ আর রিভিল হচ্ছে ততক্ষণ শান্তি পাচ্ছি না রে। রহস্যের হাতছানিতে যে মোহ আছে সেটা উপেক্ষা করার সাধ্য স্বয়ং ওপরওয়ালারও নেই। এরা তো সাধারণ মনুষ্য জাতি মাত্র। কাল রাতের পর আজ সকালে আবারও ওরা তিনজন ওই পশ্চিমের দরজার সামনে দাঁড়ালো। দিনের আলোয় সবকিছুতেই ভয়াবহতা ফিকে হয়ে আসে। বন্ধ দরজাটা আলতো ঠেলা দিতেই কালকের মতো ক্যাঁচ শব্দে খুলে গেল। আস্তে আস্তে ওরা পা রাখলো ভিতরে। কাল রাতের মতোই সবকিছু ছড়ানো ছিটানো, ধুলো ঝুলে চারিদিক পরিপূর্ণ। এদিক ওদিক তাকাতে তাকাতে ঘরের একটা কোণে দেওয়ালে প্রমাণ সাইজের আয়না দেখতে পেল নিলয়। দেওয়ালের মাঝখান থেকে প্রায় মেঝে পর্যন্ত লম্বা, গায়ে পিতলের সূক্ষ্ম কারুকার্য করা, মাঝে মাঝে রঙিন পাথর বসানো আছে। এইটা তো কাল রাতে চোখে পড়েনি। এটা আগেও দেখেছি, অনেক পুরনো। এই বাড়ির বয়স যত, এটারও ঠিক ততই। দেখ, এই কোনো চিহ্ন মনে হচ্ছে না এগুলো? ঠিক ওই সানসাইনের মতো। সঙ্গে সঙ্গে পকেট থেকে সেই চাবিটা বের করে আনলো প্রীতম। সেই একই চিহ্ন খোদাই করা ওর হাতের ওই পিতলের চাবিটাতেও। আয়নার চারপাশে হাত দিয়ে চাবিঘর খুঁজতে লাগলো প্রীতম। এই চাবিটা নিশ্চয়ই এখানে কোথাও লাগা উচিত। না, কোনোরকম চাবির ঘর পাওয়া গেল না। শোন, ধর তো, মালটাকে একবার নামিয়ে দেখি, পেছনে যদি কিছু পাওয়া যায়। তিনজনের পরিশ্রমে ওই আয়না নামানো তো দূর, নড়ানো মাত্র গেল না। ওই ঠান্ডাতেও ঘেমে গিয়ে মেঝেতে বসে পড়ল তিনজন। নিচে সে আওয়াজ আসছিল না কালকে? চল মেঝেটা ফাটিয়ে দেখি, নিশ্চয়ই কিছু পাওয়া যাবে। দেখ, আমার মনে হয় যা কিছু আছে এই লেখাগুলোর মধ্যে আছে। আমাদের এগুলোর মানে খুঁজে বের করতেই হবে। ততক্ষণে কাল রাতের ওই পুঁথিটা সামনে মেলে ধরল প্রীতম। মন দিয়ে কি যেন দেখছে সে। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। কথা শেষ করে আবার ওই পংক্তিগুলো জোরে জোরে উচ্চারণ করে পড়তে শুরু করলো প্রীতম। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। বার কয়েক পড়ে একে অপরের মুখের দিকে তাকালো। মুনি জিরাদ্রুমের প্রড়ে নাক বরাবর যাও চলে। তোদের এই অঞ্চলে এই নামের কোনো মুনিটুনি থাকতো নাকি? বলতে পারছি না, তবে এই নামে কোনো মুনি ঋষির নাম কখনো শুনেছি বলে তো মনে পড়ছে না। আর যদি সেরকম কিছু থাকতো তবে জেঠুমনি ঠিক বলতেন। হাতে আঁকা ছবিটা নাড়িয়ে চাড়িয়ে দেখলো ভবেশ। অবাক গলায় বলল, এটা তো পুরো ভুল ভুলাইয়া ছবি মনে হচ্ছে। দুজনে ভালো করে লক্ষ্য করলো ছবিটা, কিছুটা ওলক ধাঁধার মতো।
তারা পাশে সেই সূত্রগুলোকে খুলে রাখল। মাথা খাটিয়ে কিছু বের করতে হবে। খাতা পেন নিয়ে তারা লিখছে আর কাটছে। সময় পেরিয়ে বেলা হলো। যে কুয়াশার আবরণ ঝাপসা করে রেখেছিল চারিদিক, সেটা কেটে গিয়ে সূর্যের আলোয় প্রকট চারিপাশ। হঠাৎ প্রীতম বলল, ধুস, আর ভাল লাগছে না। এই চল তো বাগানটা ঘুরে আসি। এমনিতেও তোদের তো দেখানোই হলো না পুরোটা ঘুরিয়ে। চল একটু ঘুরে আসি, মাথাটা একটু হালকা হবে। এসে আবার বসা যাবে এখন। আরে বাস, এটা বাগান না জঙ্গল? হ্যাঁ, কোন গাছটা নেই এখানে? আম, জাম, কাঁঠাল, সিরিজ, পিপল, আরো কত নাম না জানা গাছ। অনেক পুরনো সব। ঘুরতে এলে জেঠুমনি সব দেখাতেন ঘুরিয়ে ঘুরিয়ে। হাঁটতে হাঁটতে অনেকটা দূরে এসে গেছে তারা। প্রকৃতির শোভায় এতটাই মোহিত যে খেয়ালই পড়েনি। জঙ্গলের এক কোণে একটা ঢিবি মতো দেখতে পেয়ে ভবেশ জিজ্ঞাসা করল, ওটা কি? অন্যমনস্ক প্রীতম দেখতে গিয়ে বটগাছের শিকড়ে পা আটকে মুখ থুবড়ে পড়ল। সঙ্গে সঙ্গে ঘর ঘর করে মাটি থেকে কিছু সরে যাওয়ার শব্দ এলো। অন্যরাও শব্দটা শুনে উৎস সন্ধানের জন্য এদিক ওদিক দেখতে লাগলো। প্রীতম একটু এগিয়ে গিয়ে লক্ষ্য করল, ঢিবিটা যেন একটু বেঁকে গেছে না? কাছে গিয়ে দেখল ঠিক তাই, ওটা তার অবস্থিত স্থান থেকে সরে গেছে সামান্য। আর ঠিক তার তলায় দেখা যাচ্ছে একটা অন্ধকার গহ্বর। সামনে বটগাছটার দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড কিছু ভাবল সে। তারপর নিজের পিঠের ব্যাগ থেকে বের করে আনলো কম্পাস। যেদিকে বাড়ি সেদিকে পিছন ঘুরে দাঁড়ালো। বটগাছটা এখন ঠিক সামনের দিকে। কম্পাসের কাঁটা বলছে এটা উত্তর দিক। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। মিলেছে মিলেছে। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। তাই তো? ধ্রুবতারা কোথায় থাকে? উত্তর দিকে। কি তাই তো? আরো কি ছিল? মুনি জিরাদ্রুমের ক্রোড়ে নাক বরাবর যাও চলে। আরে আমার মনে ছিল না একদম। জেঠু তো আমাকে বলেছিল। পুরাকালে এই বটগাছের নাম ছিল জির, আর দ্রুম মানে গাছ। আরে ছোটবেলায় পড়িসনি? আর তথাগত অধিলাভ করেছিলেন কোথায়? বটগাছের তলায় তপস্যা করে। তাই মুনি কথাটা এসেছে অনুমান করলাম। আর এই গাছের নিচে দাঁড়িয়ে নাক বরাবর ওই ঢিবি। এত দূর তো মিলল, কিন্তু ওটা নড়লো কিভাবে এটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ, এত দূর তো হলো। এবার চল, আর কোথাও যেতে হবে না। তার পাগল নাকি? এত দূরে এসে ফিরে যাবো? আরে নিচে গুপ্তধন আছে, গুপ্তধন। এতক্ষণ গাছের মোটা শিকড়টা দেখছিল প্রীতম। ওটা ধরে হ্যাঁচকা টান মারতেই সরসর করে ঢিবির পুরোটা সরে গিয়ে উন্মুক্ত হলো মাটির ভিতরের বিশাল অন্ধকার গহ্বর। চটপট ব্যাগ থেকে মোটা দড়ি বের করল প্রীতম। নিচের সামনের মোটা গাছে বেঁধে অন্য প্রান্ত ওই অন্ধকার গহ্বরে ফেলে দিয়ে ওদের সামনে এসে বলল, তোরা আগে নাম। নিলয় নামলো আগে। একটু দোনামোনা করে ভবেশও নামলো। নেমেই ব্যাগ থেকে ছুরিটা বের করে এক ঝটকায় কেটে ফেলল দড়িটা। ঘর ঘর করে ওপরের ওই ঢিবি আবার প্রতিস্থাপিত হলো নিজ স্থানে। যেটুকু দিনের আলো আসছিল অন্ধকার গহ্বরে, এবারে সেটাও বন্ধ হয়ে গেল। উফ, তুই তো একবারে তৈরি হয়ে নেমেছিস দেখছি। দে দে টর্চটা বের কর, একটু দেখি। পিঠের ব্যাগ হাতড়ে সবেমাত্র টর্চটা বের করতে যাবে, ঠিক তখনই এই, তুই দড়িটা কাটলি কেন রে? এখন উপর চড়বো কি করে? আরে ভয় পাস না, আছি তো আমরা। এ প্রীতম, টর্চটা দে না। এদিকে ভবেশ তখন বেশ ঘাবড়ে গিয়েছে। তুই দড়িটা কাটলি কেন এই অন্ধকারে? এখন বাড়ি ফিরবো কি করে? বল
বল না, বল। বলেই এক ধাক্কায় প্রীতমকে সরিয়ে দিয়ে অন্ধকারের মধ্যেই ছুটতে লাগলো। হঠাৎ একটা ধাক্কা লাগার শব্দ এবং পরক্ষণেই ভবেশের চিৎকার। এদিকে এই হট্টগোলের মধ্যে প্রীতমের হাত থেকে টর্চটা পড়ে গেছে মাটিতে। কোনো রকমে সেটা তাড়াতাড়ি খুঁজে নিয়ে আলোটা জ্বালালো নিলয়। টর্চের আলোয় এখন চারিদিক কিছুটা দৃশ্যমান হয়েছে, কিন্তু ভবেশ কোথায়? ছোট্ট চারকোনা জায়গার চারিদিকে তো ইটের দেওয়াল, আর জায়গায় জায়গায় সেই দেওয়াল ফেটে বেরিয়ে এসেছে মোটা মোটা গাছের শিকড়। ততক্ষণে ধুলো ছেড়ে উঠে বসেছে প্রীতম। তার চোখও ভবেশকেই খুঁজছে। হে কি রে, ও কোথায় গেল? ভবেশ, ভবেশ ভাই। বার কয়েক ডাকার পর একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনতে পেল ওরা। যেন বহু দূর থেকে আওয়াজটা আসছে। প্রীতম একটা দেওয়ালে কান পাতল। ভবেশ, ভবেশ ভাই। হ্যাঁ, ঠিক এর পেছন থেকেই ভবেশের ক্ষীণ আওয়াজ আসছে, কিন্তু ও ওই পাশে গেল কিভাবে? টর্চ ফেলে চারিদিকটা ভালো করে দেখল দুজনে। তারপর প্রীতম বলল, হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। হইয়া নাবিক দিশেহারা, আকাশ বক্ষে খোঁজে ধ্রুবতারা। পরক্ষণেই কি যেন একটা ভেবে নিয়ে টর্চের আলো ঘরের উপরের দিকে ফেলল। আর কয়েক টোকা দিল। একবার, দুবার, তিনবার। অদ্ভুত এক শব্দে বাঁদিকের দেওয়ালটা মুহূর্তের মধ্যে সরে গেল, আর দেখা গেল ভবেশ সেখানে হতচকিত হয়ে বসে রয়েছে। ওদেরকে দেখেই বাচ্চার মতো কেঁদে উঠল। দুজনে কোনো রকমে ওকে সামলালো। টর্চের আলোয় এই জায়গাটা দেখলো ওরা। একটা লম্বা টানেলের মতো, চারিদিকে চুন সুরকির গাঁথুনি, বড় বড় গাছের শিকড় সেগুলো ফাটিয়ে চারিদিকে ছড়িয়ে রয়েছে। কিন্তু টানেলের শেষ প্রান্তে ওটা কি? টর্চ পড়তেই ভয়ে আঁতকে উঠল ওরা। একটা আস্ত নর কঙ্কাল। শির দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে গেল ওদের। পিছন ফিরে পালাতে চেষ্টা করলো, কিন্তু রাস্তা কোথায়? পিছনে কোথাও পালাবার কোনো রাস্তা নেই। অগত্যা কঙ্কালকে পাশ কাটিয়ে এগোতে হলো ওদের। কঙ্কালটা এবার আরো স্পষ্ট করে দেখা গেল। সাইজে কিছুটা ছোট, সম্ভবত কোনো ছোট বাচ্চার। আরো কিছুটা এগিয়ে যেতে আবারও একটা চৌকো জায়গায় এসে দাঁড়ালো ওরা। এখান থেকে 3 দিকে 3টে সুড়ঙ্গ চলে গিয়েছে। ম্যাপ আর সূত্রগুলো বের করে আরো একবার দেখলো ওরা। দক্ষিণ দক্ষিণ দক্ষিণ, নৈহৃদ খোঁজে অমৃত। ডায়ে ডায়ে বাম, জীবনাবসান। বাহ, একদম ওই দক্ষিণ দিকেই চল। অন্যদিকে তো আবার জীবন অবসান বলছে। দক্ষিণ দিকটা ঠিক করার জন্য পকেট থেকে কম্পাস বের করলো প্রীতম। একবার কম্পাসটা দেখে নিয়ে হাতের ইশারায় বলল, এদিকে আয়। চল চল। এক ফালি গলি, দুদিকে চুন সুরকির গাঁথুনি, তার মধ্য দিয়ে হেঁটে চলেছে। অন্ধকারে সামনের 2-1 হাত ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চারপাশে বিভিন্ন রকমের আঁকিবুকি কাটা।
গাছগাছালের শেকড় চারিদিকে ছড়িয়ে রয়েছে। প্রায় ঘন্টা খানেক ধরে শুধু এই গলি থেকে অন্য গলিতে ঘুরে চলল, কিন্তু কোথায় গুপ্তধন? চারিদিকে শুধু নিশ্চিদ্র অন্ধকার আর অন্ধকার। এদিকে আরো একটা সমস্যা দেখা দিয়েছে। ওদের কাছে থাকা জল শেষ, কিছুমাত্র খাবার অবশিষ্ট রয়েছে, আর টর্চের ব্যাটারি সেটার তেজও ক্রমশ কমে গিয়ে নিভু নিভু অবস্থায় পৌঁছেছে। এক সময় হাঁপিয়ে উঠল নিলয়। এ ভাই, আর পারছি না রে, আর পারছি না, চল চল চল, ফিরে চল ভাই, আর পারছি না। সামনের দিকে তারা আর না এগোনোই ঠিক করলো, তাই উল্টো দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু কিছু সময় হাঁটার পর শেষমেশ ঘুরে ফিরে সেই ঘরেই এসে থামছে। এ কোন গোলকধাঁধা এসে পড়েছে তারা? কিভাবে মুক্তি পাবে এই জটিল চক্রব্যূহ থেকে? আরো কয়েক মুহূর্ত কাটল। টর্চটার ব্যাটারি নিঃশেষ হয়ে একসময় নিভে গেল। চারিদিকের এই নিশ্চিদ্র অন্ধকার তাদের ক্রমশ গ্রাস করল। এবার কি তবে মৃত্যু নিশ্চিত? মাটির কত নিচে আছে তারা জানা নেই। বিষাক্ত বাতাসে এ ঘর একেবারে ভরে গিয়েছে। শ্বাস নিতে ক্রমশ কষ্ট হচ্ছে তাদের। ঘুম পাচ্ছে। তবে কি মৃত্যুদূতের আহ্বান? ঘুমিয়েই পড়েছিল বোধহয় ওরা তিনজন। সহসা একটা শব্দে ওদের ঘুম ভেঙে গেল। সেই পুরনো শব্দ, সাথে আরো একটা নতুন কিছু যোগ হয়েছে। ঠিক যেন পাথর সরে যাওয়ার মতো একটা ক্ষীণ শব্দ। হঠাৎ প্রীতম গলির শেষ প্রান্ত দেখিয়ে বলল, ওদিকে ওটা কি? শরীরের সমস্ত শক্তি দিয়ে ওরা সেই দিকে এগিয়ে চলল। সামনে একটা সংকীর্ণ টানেল, আর তার শেষ প্রান্ত থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। হ্যাঁ, একটা দরজা। তবে ওই টানেলের মধ্য দিয়ে একটা মানুষ কোনো রকমে বুকে হেঁটে যেতে পারবে। বলছি, তোর কাছে সেই চাবিটা আছে না? ওটা একবার লাগিয়ে থাকতো। ধীরে ধীরে উত্তেজনার পারদ চড়ছে। কোনো রকমে বুকে হেঁটে গিয়ে ওই দরজার চাবির ফুটোয় বসিয়ে চাবিটা ঘোরাতেই দরজাটা খুলে গেল। সাথে সাথেই তপ্ত বাতাস ছড়িয়ে পড়ল সারা টানেল জুড়ে। সাথে একটা তীব্র আলোর ছটা ঘরের সবটা আলোকিত করে দিল। বাঁচার তাগিদে হাঁচড়ে পিছড়ে এগিয়ে এসে বলল, আমি 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 আগে যাব, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। সাথে সাথে নিলয়ও এগিয়ে এলো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও যাবো। ওই সংকীর্ণ জায়গায় তিনজনের ধস্তাধস্তিতে ভবেশ ছিটকে গেল এই ছোট্ট দরজার ভিতর দিয়ে। ইস, এরকম একটা ঘটনা ভাবা যায়? এত বড় একটা ঘটনা ঘটলো, অথচ টিভি চ্যানেলগুলো একবার দেখালো পর্যন্ত না। আর ওইদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের লোকেরা বলছে নাকি ওদের গাফিলতি, তাই কম্পেনসেশন দেবে। দুটো তরতাজা ছেলে দিনে দুপুরে চলে গেল লেপার্ডের খাওয়ায়। আমি আর ভাবতেও পারছি না। কথাটা শেষ করে দেবাশিস দা আরেকবার প্রীতমের প্লাস্টারে হাত বুলালো। যাক, তুমি তো তাও ফিরেছ, খুব বাঁচা বেঁচে গেছো ভাই। আচ্ছা, তুমি একটু বসো, আমি ওদিকে ফর্মালিটিগুলো সেরে আসি। সাবধানে থেকো। অফিস কিউবিকলসের করিডোর দিয়ে হেঁটে চলে গেল দেবাশিস দা। এদিক ওদিক তাকিয়ে
খুঁড়িয়ে খুঁড়িয়ে কিউবিকলস বেরিয়ে ওয়াশরুমে আসলো প্রীতম। ওয়াশরুম একেবারে ফাঁকা। এদিক ওদিক তাকিয়ে ফলস প্লাস্টার থেকে ডান হাতটা বের করে এনে সেটা একটু সোজা করে ঘাটটা মাসাজ করলো। কতক্ষণ যে এই নাটক করতে হবে কে জানে। জল জ্যান্ত দুটো ছেলে লেপার্ডের থাবায়। হ্যাঁ, থাবাই তো, তবে সেটা লেপার্ডের নয়, এই প্রীতমের। ফাঁদ বিছিয়েছিল প্রীতম। গুপ্তধনের ফাঁদ পেতেই ও বাড়িতে টেনে নিয়ে গিয়েছিল ওদেরকে। ভবেশ ছিটকে গেল দরজা দিয়ে। সাথে সাথেই ওর দেহটা কয়েকশো ফুট নিচে উজ্জ্বল আলোয় মিলিয়ে গেল। নিলয়ও পড়ে যাচ্ছিল। সাথে সাথে প্রীতম হুমড়ি খেয়ে হাতটা ধরে নিল। সেই উজ্জ্বল রশ্মি থেকে উঠে আসছে প্রচন্ড গরম একটা তাপ। ওটা কি উত্তপ্ত লাভা? ভাই 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 বাঁচা ভাই, ভাই হাত ছাড়িস না, হাত ছাড়িস না ভাই। এক বছর ধরে অপেক্ষা করেছি এই মুহূর্তের জন্য, শুধু তোকে মারবো বলে। মানে কি বলছিস ভাই? তোকে আমি বিশ্বাস করেছিলাম ভাই, কি বলছিস তুই? বিশ্বাস? বিশ্বাস তো আমি তোকেও করেছিলাম নিলয়। আমি যে নন্দিনীকে কতটা ভালোবাসি তোকে বলিনি? বলেছিলাম তো। কিন্তু শেষে তুই কি করলি? নন্দিনীকে আমার থেকে নিয়ে নিলি। কেন কেন করলি বল, বল কেন করলি? ও তো আমার সবটুকু ছিল রে। তুই ক্ষমা করে দে আমাকে, আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে বাঁচা, আমাকে বাঁচা। আমি যা ভালোবাসি আমি সেটা নিয়েই ছাড়ি, তুই চিন্তা করিস না। একদম চিন্তা করিস না নিলয়, একদম চিন্তা করিস না। বিশ্বাস কর, একটুও কষ্ট হবে না। আর তাছাড়া এটা আমার হাতে প্রথম খুন না। আর প্রমিস করছি ভাই, নন্দিনীকে আমি খুব ভালো রাখবো। চল টাটা। কি বলছিস? হাতটা ছেড়ে দেয় প্রীতম। মুহূর্তের মধ্যেই নিলয়ের দেহটা কয়েকশো ফুট নিচে উত্তপ্ত লাভায় মিশিয়ে গেল। প্রীতম কিছুক্ষণ সেই লাভার দিকে তাকিয়ে রইল। হাতের ওই পুরনো পুঁথিটা সেটায় ফেলে দিল। তারপর ধীরে সুস্থে দরজায় চাবি লাগিয়ে সেই ঘরে ফিরে এলো প্রীতম। দক্ষিণ দিকের দেওয়ালের একটা বিশেষ পাথরে হালকা চাপ দিতেই সেটা খুলে গেল। অলি গলি পেরিয়ে একটা সিঁড়ি পেয়ে সে উঠে এলো পশ্চিমের ঘরের আয়নার পিছন দিয়ে। আসলে পুরো আয়নাটাই ছিল একটা দরজা, আর ওই চাবিটা ছিল গুপ্তপথের সবকটা দরজারই চাবিকাঠি। গুপ্তধন কোনোদিনও ছিলই না, ওটা আসলে প্রাচীন একটা চোরা কুঠুরি। পুরনো ইতিহাসের পুঁথি ঘাঁটতে ঘাঁটতে জেঠু খোঁজ পায় এই স্থানের, আর ওই পুরনো পুঁথির সাহায্যে 8 মাসের অপ্রাণ চেষ্টায় আবিষ্কার করেন এটা। তবে চোরা কুঠুরির সব রহস্যের সমাধান করে যেতে পারেননি জেঠু। তার আগেই কোনো অজ্ঞাত কারণে তার মস্তিষ্ক বিকৃতি ঘটে। তার আবিষ্কার এবং গুপ্ত পথ সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে বলে যান এই বংশের একমাত্র উত্তরাধিকারী প্রীতমকে। এ বাড়ির প্রত্যেকটা গাছ, প্রত্যেকটা দরজা তার মুখস্থ। নিচের ওই গুপ্ত পথ তার হাতের তালুর মতো চেনা।
আর এও জানা একটি বিশেষ সময় অন্তর সেই গুপ্ত দরজার দিক পরিবর্তন ঘটে। কি জানি কত যুগের গুপ্ত হত্যার সাক্ষী এই বাড়ি। চোখ থেকে চশমাটা খুলল প্রীতম। সামনের আয়নায় ভালো করে নিজের মুখখানা দেখে নিল। কত নিরীহ দেখতে তাকে, কে সন্দেহ করবে? আসলে প্রতিটা ডিটেলসের উপর নজর দিয়েছিল প্রীতম। ফরেস্ট অফিসারদের মিথ্যে বয়ান, মিথ্যে ডেথ সার্টিফিকেট, পুলিশের রিপোর্ট, ভাঙা ঘড়ি, কিছু জামার টুকরো, সব যা যা লাগে এটাকে লেপার্ডের হাতে মৃত্যু বলে তুলে ধরতে। প্রীতমের হাজার বারণের সত্ত্বেও কিভাবে নিলয় আর ভবেশ একটা বাইসানের পিছনে ফটো তোলার চক্করে রেস্ট্রিক্টেড এরিয়াতে ঢুকে গেল আর একটা ক্ষুধার্ত লেপার্ডের শিকারে পরিণত হলো। এইসব গল্পকে বাস্তবে করে তুলতে খুব একটা অসুবিধে হয়নি তার। তবে মাঝে ওই ব্যাগড়া দিচ্ছিল বনমালী দাদু, কিন্তু ওকে ওর নাতির মতোই খতম করতে খুব একটা সমস্যা হয়নি প্রীতমের, ঠিক যেমনটা করেছিল 12 বছর আগে। কিন্তু ভবেশকে মারতে চায়নি প্রীতম। তবে ও না মরলে যে নিলয়কেও খতম করা যেত না। যাকে ভালোবাসার জন্য এটুকু তো করাই যায়। ওই যে কথায় আছে, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার।